শেয়ার বাজার বিনিয়োগে আমরা একটা রেশিও কথা বারবার শুনে থাকি, সেটা হচ্ছে পিই রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিও। কিন্তু আরেকটা রেশিও যেটা কিছু সেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে খুব একটা আলোচনা শোনা যায় না, সেটা হচ্ছে প্রাইস টু বুক রেশিও বা পিবি রেশিও। প্রিয় বিনিয়োগকারী, মোহাম্মদ ইমরান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আজকের এই পর্বে আমরা জানাবো কোম্পানির শেয়ার প্রাইসের সাথে এই প্রাইস টু বুক বা নিট সম্পদ মূল্যের কি সম্পর্ক, এবং এটা কেন কোনো কোনো সেক্টরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সব সেক্টরের জন্যই এটা একই রকম ইউজফুল না, কোথাও খুব বেশি, কোথাও খুব কম। সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রাইস টু বুক রেশিওকে আমরা যদি সহজভাবে বলি, এটা কি কি মিন করে। একটা কোম্পানির শেয়ার প্রাইস তার নিট সম্পদ বা বুক ভ্যালু অথবা নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় কত বেশি বা কম দামে ট্রেড হচ্ছে, সেটাই হচ্ছে সেই কোম্পানির প্রাইস টু বুক রেশিও। ফর্মুলাতে যদি বলি, সিম্পল ফর্মুলা, প্রাইস টু বুক রেশিও মানে হচ্ছে কোম্পানির শেয়ার প্রাইস, সেটাকে আমরা ভাগ করি যদি কোম্পানির বুক ভ্যালু অথবা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার দিয়ে। এখানে বুক ভ্যালু মানে কি? কোন কোম্পানি যদি তার যা সম্পত্তি আছে, যা অ্যাসেট আছে, সব বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পর তার যা দেনা পাওনা বা লায়াবিলিটি আছে সেগুলো পরিশোধ করার পরে তার কাছে যে অবশিষ্ট টাকাটা বা অ্যাসেটটা থাকবে, সেটাই হচ্ছে রাফলি বুক ভ্যালু বা নেট অ্যাসেট ভ্যালু। যদি আমরা একটা ব্যাংকের উদাহরণ দিয়ে বলি, যেটা ব্যাংকের যদি বুক ভ্যালু পার শেয়ার হয় 50 টাকা এবং সেটা যদি শেয়ার প্রাইস 75 টাকা হয়ে থাকে, তাহলে প্রাইস টু বুক ভ্যালু হবে 75কে 50 ভাগ করে 1.5 বা 1.5। মানে শেয়ার মার্কেট ওই ব্যাংকে তার যে নেট অ্যাসেট ভ্যালু আছে তার থেকে 1.5 গুণ ভ্যালুয়েশন দিচ্ছে। আবার যদি এমন হতো যে সেই ব্যাংকটার শেয়ার প্রাইস 35 টাকা, তাহলে প্রাইস টু বুক হতো 0.7। মানে সেক্ষেত্রে আমরা বলতাম মার্কেট ওই ব্যাংকটাকে তার যা বুক ভ্যালু বা নেট সম্পদ আছে তার থেকে আরো নিচে ভ্যালুয়েশন দিচ্ছে। কারণ এটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো আরো সহজে। তার আগে জেনে নেই কোন সেক্টরে এই প্রাইস টু বুক খুব ইম্পর্টেন্ট। এটা কিছু বিশেষ সেক্টরের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতে বলেছি। বিশেষ করে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স এবং অ্যাসেট হেভি বিজনেস, যেগুলো এই ধরনের ইন্ডাস্ট্রি বা সেক্টরের জন্য। কারণ এই সেক্টরগুলোতে আসলে তাদের বিজনেস মডেলটা মোস্টলি ডিপেন্ড করে তাদের অ্যাসেট সাইজের উপরে, অ্যাসেট কোয়ালিটির উপর। যেমন একটা ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা বলি, একটা ব্যাংকের মূল বিজনেস কি? তার মূল বিজনেস হচ্ছে এখানে ডিপোজিট, লোন, ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। মানে এখানে তার ব্যালেন্স শিটটাই হচ্ছে বিজনেসের মূল, তার অ্যাসেটটাই হচ্ছে বিজনেসের মূল। তাই বুক ভ্যালু এখানে অনেক বেশি মিনিংফুল, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লো প্রাইস টু বুক হলে কি তাহলে ভালো? একটু আগে যেটা বললাম, এটা কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? আসলে সবসময় না, কারণ লো টু প্রাইস টু বুক মানে এখানে একটা ট্র্যাপও হতে পারে। এমন হতে পারে কোম্পানি যে বুক ভ্যালু দেখাচ্ছে সেটা ইনফ্লেটেড, এখানে ব্যাড লোন আছে যেটা হিডেন, এর আর্নিং কোয়ালিটি ভালো না, তাদের গভর্নেন্স ভালো না, এবং তার অ্যাসেট ভ্যালুটা এটা ওভার স্টেট করে বা বাড়িয়ে দেখানো হয়েছে, এবং সেই কারণে মার্কেট বুঝতে পেরে এটা ইচ্ছা করে লো প্রাইস টু বুক ভ্যালু দিচ্ছে বা কম প্রাইসে ট্রেড হচ্ছে। তার যেটা বোঝা যায় যে চিপ মানেই চিপ না, অনেক সময় বিশেষ কারণে সেটা চিপ হয়ে থাকে, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক, এবং সেটা হলে এটাকে চিপ ভাবা যাবে না। একইভাবে আবার হাই প্রাইস টু বুক ভ্যালু হওয়া মানে যে সেটা এক্সপেন্সিভ বা ব্যাড ইনভেস্টমেন্ট, তাও না। এমনও হতে পারে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আছে, আর্নিং কোয়ালিটি খুব ভালো, গভর্নেন্স অনেক ভালো এবং সলিড আছে। তো অনেক ব্যাংকে আপনি দেখবেন আমাদের ডিএসসি তে হাই প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড হয়, যেটা যেটা আসলে কোয়ালিটি ব্যাংক। ইনফ্যাক্ট যেমন আমাদের মার্কেটে সবচেয়ে হাই প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে ব্র্যাক ব্যাংকে, এবং অনেক ব্যাংকে দেখবেন খুব লো প্রাইস টু বুক ভ্যালু বা খুব দুর্বল ব্যাংক। এখন একটা ইম্পর্টেন্ট অংশে আসি যে কোন সেক্টরের জন্য প্রাইস টু বুক ভ্যালু ইম্পর্টেন্ট না বা এটাকে ইগনোর করা দরকার। মূলত আইটি কোম্পানি, যেমন সফটওয়্যার বিজনেস, সফটওয়্যার ডেভেলপার, প্ল্যাটফর্ম বেস বিজনেস, ব্র্যান্ড ড্রিভেন কোম্পানি, এই ধরনের কোম্পানিতে আসলে প্রাইস টু বুক ইম্পর্টেন্ট না। কারণ এই কোম্পানিগুলো আসলে ভ্যালুয়েশন আসলে তার ব্র্যান্ড ভ্যালু, তার সাপ্লাই চেন, তার ডিস্ট্রিবিউশন চ্যানেল, তার ক্লায়েন্ট বেস, এগুলোর উপরে। এবং এগুলো জিনিস, এই ভ্যালুগুলো আসলে তার অ্যাকাউন্টিং বুকে নেট অ্যাসেট হিসাবে রিফ্লেক্ট হয় না বা বোঝা যায় না। একটা সফটওয়্যার কোম্পানি যদি ধরেন, এখানে তার দেখা গেল একটা ছোট্ট একটা অফিস আছে, কয়েকজন শার্প প্রোগ্রামার আছে, কয়েকটা কম্পিউটার আছে, সে হয়তো কোটি কোটি টাকার সফটওয়্যার বিক্রি করছে, বাট তার যদি অ্যাসেটের পরিমাণ আপনি চিন্তা করেন, যেটা ওই অফিসের কয়েকটা ফার্নিচার এবং কম্পিউটার, সেটা দেখা যাবে খুবই সামান্য। এবং দেখা যাবে সেই কোম্পানির মান্থলি রেভিনিউ হয়তো বা তার নেট অ্যাসেট ভ্যালুর যেটা তার থেকে বেশি। তো সেখানে আপনি যদি নেট অ্যাসেট ভ্যালু দিয়ে কোম্পানিকে ভ্যালুয়েশন করেন, এটা আপনাকে একটা রং সিগন্যাল দিবে। এই ধরনের কোম্পানিগুলো বা এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের দেখতে হবে তার পি রেশিও, তার গ্রোথ প্রসপেক্ট, তার মার্জিন, তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই ধরনের ব্যাপারে। আর যদি ম্যানুফ্যাকচারিং বা হেভি ইন্ডাস্ট্রি হয়ে থাকে, এখানে একটা মিক্সড অ্যাপ্রোচ দরকার। যদি সেই বিজনেসটা অ্যাসেট হেভি হয়, যেরকম ধরো সিমেন্ট, স্টিল, পাওয়ার প্লান্ট, শিপিং, টেক্সটাইল, বিশেষ করে স্পিনিং কোম্পানিগুলো,
সেই ক্ষেত্রে আপনার প্রাইস টু বুক ভ্যালু কিছুটা ইউজফুল হতে পারে, কারণ প্লান্ট, মেশিনারি, ল্যান্ড এগুলা এই ধরনের সেক্টরের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এখানে আবার শুধু প্রাইস টু বুক দেখে যদি ডিসিশন না হয়, সেখানে আবার ভুল ডিসিশন নেওয়া হতে পারে। মানে তার অ্যাসেট আছে মানে যে সে ভালো তা না, তার অ্যাসেট আসলে কতটা প্রফিট জেনারেট করছে সেই জিনিসটা এখানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। যে দেখতে হবে যে তার অ্যাসেটটা প্রফিট জেনারেট করছে কিনা, এটা বোঝার জন্য দেখতে হবে সেই কোম্পানির রিটার্ন অফ ইকুইটি কিরকম, রিটার্ন অফ অ্যাসেট কিরকম। যদি এমন কম্বিনেশন করে দেখা হয়, যদি এমন হয় যে রিটার্ন অফ ইকুইটি, রিটার্ন অফ অ্যাসেট ভালো, সেই ক্ষেত্রে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু একটু বেশি রিজার্ভ করে, সেখানে কোনো ক্ষতি নাই। অন্যদিকে যদি লো রিটার্ন বিজনেস হয়, যেটা আরওই বা আরওএ অত ভালো না, সেখানে লো প্রাইস টু বুক ভ্যালু হওয়াটাই ন্যাচারাল এবং সেটাই হওয়া উচিত। তো আজকে পুরো ভিডিওটা যদি আমি সামারাইজ করি, এখন এখানে আমরা বলতে পারি যে প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা সব সেক্টরে ব্যবহার করা যাবে না। সব সেক্টর ব্যবহার করলে এটা ঠিক সিগন্যাল দিবে না। আবার সব কোম্পানি তো একইভাবে লেন্স দিয়ে ব্যবহার করলে হবে না। কোম্পানির অনেক কিছু আমার সাবজেক্টিভ বা আমার কোয়ালিটি জাজমেন্টটা ম্যানুয়ালি বা সাবজেক্টিভ ভাবে করতে হবে। ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য এই রেশিওটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাসেট হেভি বিজনেসের জন্য পার্শিয়ালি ইম্পর্টেন্ট, বা কিন্তু টেকনোলজি, অ্যাসেট লাইট বিজনেস বা ব্র্যান্ড বেসড বিজনেসের জন্য এটা ইউজফুল না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, লো প্রাইস টু বুক ভ্যালু মানেই এটা অটোমেটিক্যালি চিপ বোঝায় না, আবার হাই প্রাইস টু বুক ভ্যালু মানেই অটোমেটিক্যালি এক্সপেন্সিভ না। এখানে কন্টেক্সট ম্যাটার করে, বিজনেস কোয়ালিটি ম্যাটার করে, রিটার্ন অফ ইকুইটি অথবা রিটার্ন অন অ্যাসেট ম্যাটার করে। আপনারা চাইলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করতে পারি রিটার্ন অফ ইকুইটি অ্যান্ড রিটার্ন অফ অ্যাসেট আসলে কি, কেন কিছু ব্যাংক হাই প্রাইস টু বুক ভ্যালু ডিজার্ভ করে, আবার কিছু ব্যাংক লো প্রাইস টু বুক ভ্যালু ডিজার্ভ করে, ভ্যালু ট্র্যাপ কিভাবে আইডেন্টিফাই করা যায়। এই যে টপিকগুলো আপনারা যদি পছন্দ করে থাকেন, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে, অ্যাপ্রোচ সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।